আজকে শুরু হচ্ছে টপিক 2, যেটা হচ্ছে ধারক ও তার মূলনীতি এবং ধারকত্ব। আচ্ছা, তো প্রথমে যে ব্যাপারটা আসছে, ধারক কি? ধারক হচ্ছে যে ব্যবস্থার সাহায্যে কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে বলা হচ্ছে ধারক। তাহলে ধারকত্ব আবার কি? ধারকত্ব হচ্ছে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে কোনো পরিবাহীতে যে পরিমাণ আধান দেওয়া হয় তাকে বলা হয় সেই পরিবাহীর ধারকত্ব। সাধারণতভাবে ধারকত্ব যে জিনিসটা সেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সি ইজিক্যাল টু হচ্ছে কিউ বাই ভি। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি, যদি সংজ্ঞা দেওয়া হয় যে কোনো পরিবাহীর বিভব এটা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে পরিবাহীতে যেই পরিমাণ আধান দেওয়া হবে সেটা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব, এবং এর একক হচ্ছে ফ্যারাড এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্টেট ফ্যারাড। আর যে ব্যবস্থার সাহায্যে কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা হয় তাকে বলা হচ্ছে ধারক। এই ধারকের গঠন কী হবে? একটা অন্তরিত পরিবাহী থাকবে, এর পাশে আরেকটা পরিবাহী থাকবে যেটাকে করা হবে গ্রাউন্ড। এই ব্যবস্থার সাহায্যে একটা পরিবাহীর মধ্যে আধান যে গ্রাহক বা আধান যে গ্রহণের প্রবণতা সেটা বৃদ্ধি করা হয়। এই আধান গ্রহণের প্রবণতা বৃদ্ধি করার নামই হচ্ছে ধারক। তাহলে ধারকের কার্যনীতি কি? এরকম একটা পাত, আচ্ছা এই ছবিটাকে আমি একটু ভালো করে রাখি, যে এরকম একটা পাত যেটাকে প্রথম অবস্থাতে এ পাত বললাম, সম্পূর্ণভাবে পজিটিভ আধান আহিত আছে। এর পাশে যদি আমি আরেকটা পরিবাহী পাতকে নিয়ে আসি তাহলে কী হবে? এটার ইন্ডাকশানের জন্য এই প্রান্তে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। এটা পুরোটাতে পজিটিভ আছে, একটাই আধান আহিত, তাহলে নেগেটিভ চার্জ ইনডিউসড হলো। এটাকে ধরলাম আমি বি প্রান্ত বা বি পাত। তাহলে বি পাতের এই প্রান্তে হলো নেগেটিভ চার্জ আর অপোজিট প্রান্তে হবে পজিটিভ চার্জ। এবার কী হবে? এ প্রান্তে যে পজিটিভ চার্জের জন্য বি পাতে যে নেগেটিভ চার্জ ইনডিউসড হলো, সেই নেগেটিভ চার্জ কী করবে? এ পাতের পজিটিভ যে বিভব সেই বিভবকে কিছুটা কমিয়ে দেবে, কারণ এখানকার নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে কিছুটা কমিয়ে দেবে। একই রকমভাবে এখানকার যে পজিটিভ চার্জ সে পজিটিভ চার্জ আবার এই পজিটিভ চার্জকে কিছুটা বাড়িয়ে দেবে। তাহলে কী বলতে পারি? এখানকার বি পাতের প্রাথমিক ঋণাত্মক চার্জ এর বিভবকে কিছুটা কমিয়ে দিল, কারণ বিভবকে কমিয়ে দেওয়া মানে এখানে আধানের পরিমাণ বাড়বে, কারণ যত বিভব কমবে তত আধান বাড়বে। আবার এই প্রান্তের পজিটিভ চার্জ এর বিভবকে কিছুটা বাড়িয়ে দেবে, কিন্তু যেহেতু নেগেটিভ চার্জের প্রান্ত পজিটিভ চার্জের প্রান্ত থেকে কাছাকাছি আছে, সেই জন্য এ পাতের বিভব কী হবে? এই পজিটিভ চার্জের জন্য না বেড়ে কিছু পরিমাণ কমে যাবে। যত কমবে তত কী হবে? এ পাতের আধান গ্রাহকের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাবে, এবং এ পাত কী হবে? তত বেশি আধান গ্রহণ করবে। আধান গ্রহণ করা মানে হচ্ছে এই যে পাতটা আছে সেই পাতটার ধারকত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গেল। এবার যদি আমি সুকৌশলে এই পাতটাকে গ্রাউন্ড করে দিই তাহলে কী হবে? এখানকার যে পজিটিভ চার্জগুলো আছে সেই পজিটিভ চার্জগুলো সব গ্রাউন্ডে চলে যাবে। তার মানে এখানে আর কোনো পজিটিভ চার্জ নেই, তার মানে সম্পূর্ণ নেগেটিভ চার্জের জন্য এর বিভব কী হবে? আরও কমে যাবে। এর বিভব আরও কমে যাওয়ার মানে হচ্ছে এই সমগ্র ব্যবস্থার ক্ষেত্রে ধারকত্ব আরও বৃদ্ধি পাবে। তো এই পদ্ধতিতে একটা আহিত পরিবাহীর পাশে আরেকটা গ্রাউন্ডেড পরিবাহী বা ভূসংলগ্ন পরিবাহী এনে এই যে পরিবাহী আছে আহিত পরিবাহী, সেই পরিবাহীর আধান গ্রহণের পরিমাণ বাড়ানো হচ্ছে, এবং এই ঘটনাটার নামই হচ্ছে ধারক, এবং এই ধারকের চিহ্ন হচ্ছে এরকম, একটা হচ্ছে পজিটিভ পাত, একটা হচ্ছে নেগেটিভ পাত, এবং এই প্রান্তটাকে ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত করা হয় একটা কি এর মাধ্যমে, আর এই প্রান্তটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যুক্ত করা হয়, এবং ইন জেনারেল এটাকে এইরকম চিহ্ন দিয়েও লেখা হয়। যেটা সোজা সেটা সবসময় পজিটিভ, আর যেটা একটা বেঁকানো সেটা সবসময় নেগেটিভ পাত। তাহলে সংজ্ঞা কী বলবো? যে একটা অন্তরিত এবং তড়িৎগ্রস্ত পরিবাহী
তার কাছে আরেকটা ভূসংলগ্ন পরিবাহী এনে এই অন্তর্হিত পরিবাহী ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার ব্যবস্থাকে বলা হচ্ছে ধারক। আচ্ছা, এবার জানতে হবে এই ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম অবস্থায় ধারকত্ব নির্ভর করবে পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল। কি হবে, ক্ষেত্রফল যত বাড়বে বিভব তত কমবে এবং ধারকত্ব তত বাড়বে, কারণ বিভবের সঙ্গে ধারকত্ব হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রথম হচ্ছে ক্ষেত্রফল, 1 নম্বর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভর করে, ক্ষেত্রফল বাড়লে বিভব কমবে, ধারকত্ব বাড়বে। 2 নম্বর হচ্ছে অন্য পরিবাহী সান্নিধ্য। যদি পাশাপাশি একটা অন্য পরিবাহী থাকে তাহলে কি হবে, পরীক্ষাধীন যে পরিবাহী, মানে এই পরিবাহীর পাশে যদি আরেকটা পরিবাহী রাখা হয় তাহলে এই ধারকত্ব অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে মাধ্যম। পারিপার্শ্বিক মাধ্যম কী হবে, পারিপার্শ্বিক মাধ্যম বা এই যে ধারকের যে পাতগুলো আছে তার মাঝের যে মাধ্যম সেটার উপর নির্ভর করবে, অর্থাৎ মাধ্যমের উপর। তাহলে 3টে বিষয়ের উপর বস্তু ধারকত্ব নির্ভর করে। এক হচ্ছে পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল, অন্য পরিবাহী সান্নিধ্য এবং হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম। আচ্ছা, এই ক্যাপাসিটার বা ধারকত্বের একক আমি কী বলেছিলাম, ফ্যারাড। 1 ফ্যারাড সমান হচ্ছে 1 কুলম বা হচ্ছে 1 ভোল্ট। তার মানে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে পরিবাহীদের মধ্যে যদি 1 কুলম আধান দেওয়া হয় তাহলে পরিবাহীর ধারকত্বটাকে বলা হবে 1 ফ্যারাড। এটা যদি এসআই করি তাহলে 1 কুলম মানে 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম, আর 1 ভোল্ট মানে 1/300 ইএসইউ বিভব। এগুলো আমরা জানি। তাহলে এটা যদি কনভার্ট করি তাহলে এটা আসে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে এটা হচ্ছে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার হচ্ছে কোনো একটা আহিত পরিবাহী বা ধারকের ক্ষেত্রে তার মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। আমি একটা আহিত পরিবাহী নিলাম, যে আহিত পরিবাহীতে প্রাথমিক অবস্থাতে কি পরিমাণ আধান আছে এবং তার বিভব হচ্ছে ভি। তাহলে তা যদি হয় তাহলে পরিবাহীর ধারকত্ব যদি সি হয় তাহলে আমি কিউ সমান কি লিখতে পারি, সি ইন্টু ভি। তাহলে কী কী নিয়েছি, একটা আহিত পরিবাহী, আহিত পরিবাহীর মধ্যে আধান হচ্ছে কিউ, বিভব হচ্ছে ভি, আহিত পরিবাহী ধারকত্ব হচ্ছে সি, তাহলে আহিত পরিবাহীতে কিউ ইজিক্যাল টু সি ইন্টু ভি। এইটা হচ্ছে আহিত পরিবাহী স্থিতিশক্তি ফর্মুলা বার করবে এবার। আচ্ছা, এবার কি করছি, আমি সেই আহিত পরিবাহীটাতে খুব ছোট্ট পরিমাণ আধান ডিকিউ আরও বেশি দিচ্ছি। তাহলে ডিকিউ পরিমাণ আধান যদি সেটার মধ্যে অতিরিক্ত দিই তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য করতে হবে ডিডব্লিউ সমান ভি ইন্টু ডিকিউ। আমরা জানি এই ফর্মুলা কিউ ভি হয়, আমি ডিকিউ দিয়েছি তাহলে ডিকিউ ইন্টু ভি। এটা টোটাল কৃতকার্য করতে হবে ভি ডিকিউ, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে, 0 থেকে কিউ এর আন্ডারে, তখন টোটাল যত চার্জ দিচ্ছি তার উপর। আচ্ছা, আগের ইকুয়েশান থেকে আমি ভি সমান কি রিপ্লেস করতে পারি, কিউ বাই সি ইন্টু ডি কিউ। 1/c কনস্ট্যান্ট বাইরে বার করে নিয়ে চলে এলাম, 0 to কিউ ইন্টিগ্রেশন কিউ ডি কিউ। যেমন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কী হয়, x²/2, তাহলে এটা কী হবে q²/2, কোথা থেকে কোথায় 0 to কিউ, তাহলে কী হবে q²/2c, কারণ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে 0 যে টার্মটা সেটা 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে শক্তি, এবং এই শক্তিটা ধারকের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে ইউ ইজিক্যাল টু হলো 12 q²/c। আবার কিউ সমান সিভি, সেটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে এটা হয় 12 cv²। তাহলে এই দুটো হচ্ছে রাশিমালা, এই q²/2c বা হচ্ছে 12 cv²। এই পরিমাণ শক্তি কোনো একটা ধারকের মধ্যে
স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এবার যদি পরিবাহীটা একটা গোলক হতো তাহলে তার ধারকত্ব কী হতো? যদি পরিবাহীটা একটা গোলক হয়, গোলকের পৃষ্ঠদেশ, গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা জানি তার পৃষ্ঠদেশের যে বিভব হয় সেটা হয় 1/4πε0 এসআই পদ্ধতিতে। গোলকটাতে যদি কিউ পরিমাণ আধান থাকে, Q/R, এই আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমি কী লিখতে পারি? 4πε0 × R। এই জিনিসটাকে ব্র্যাকেট বাইরে নিয়ে এলাম, আর কিউ এটার নিচে নামিয়ে দিলাম ভি। আচ্ছা, Q/V এই জিনিসটা মানে কি আমার? কোথায় গেল? এই যে Q/V মানে কি? সি। এই জায়গায় আমি সি বসিয়ে দিতে পারি। তাহলে সি সমান 4πε0 R। তাহলে এইটাই হচ্ছে কোনো একটা আহিত গোলকের ধারকত্বের ফর্মুলা। এসআই পদ্ধতিতে হলে 4πε0 থাকবে, যদি এসআই পদ্ধতি না হয় সিজিএসএ হলে তাহলে ব্যাসার্ধটাই হবে ওই গোলকের বা গোলাকার যে পরিবাহী বা আহিত গোলক তার ধারকত্ব। আর এসআই পদ্ধতিতে হবে সি = 4πε0 R। যদি এটা বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হতো তাহলে সি লেখা যেত আবার 4πε0 × K × R। কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আগের যে ক্লাস সেই ক্লাসে আমি বলেছি। তাহলে এটা যদি বায়ু মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হতো তাহলে এখানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকতো, আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে এটা হবে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে শুধু হবে আহিত গোলকের যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে ওই গোলকের ধারকত্ব। এবার আমরা দেখব যে বিভিন্ন কন্ডিশনের জন্য ধারকত্বের কি পরিবর্তন হতে পারে। প্রথম হচ্ছে যদি সমান্তরাল পাত থেকে, এক এক করে কন্ডিশন দেখব। সমান্তরাল পাত, তারপরে গোলক। আচ্ছা, এবার হচ্ছে একটা সমান্তরাল পাত যদি থাকে, সেই সমান্তরাল পাতের ধারকত্ব কী হবে? তাহলে এটার হেডিং কী হবে? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আচ্ছা, একটা সমান্তরাল পাত নেওয়া হয়েছে, সেই সমান্তরাল পাতে কি করা হয়েছে? একটা প্রান্তকে পজিটিভ আধান দেওয়া হয়েছে, ইন্ডাকশনের জন্য কি হবে? এই প্রান্তে নেগেটিভ আধান পাবে। তার মানে এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, কোন দিক থেকে কোন দিক থেকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই তড়িৎ ক্ষেত্র কি রকম হবে? সমান্তরাল, বা তড়িৎ বলরেখাগুলো সমান্তরাল। যত প্রান্তের দিকে যাবে তত তড়িৎ বলরেখাগুলো কী হবে? একটু কার্ভ নেবে বা বেঁকে যাবে। তো আমি যেহেতু সমান্তরাল পাতের মাঝের জায়গাটা নিয়ে কাজ করব, সেই জন্য আমি ধরে নেব যে এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম এবং তড়িৎ বলরেখাগুলো হচ্ছে সমান্তরাল। এবার আমি কি করেছি? নিচের যে পাত সেই পাতটাকে গ্রাউন্ড করে দিয়েছি, তার মানে এটা হয়ে গেল একটা সমান্তরাল পাত ধারক। তাহলে এবার আমাকে দেখতে হবে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কি হবে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এই সমান্তরাল যে পাত, সেই পাতে আমি কত আধান দিয়েছি? কিউ পরিমাণ আধান দিয়েছি। এই পাতগুলোর যে ক্ষেত্রফল সেটাকে আমি বলছি এ। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? সিগমা = Q/A। কিউ হচ্ছে পরিবাহিতে দেওয়া আধান, আর এ হচ্ছে যে সমান্তরাল পাত তার ক্ষেত্রফল। এই পাত দুটোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে আমি ধরছি টি। তাহলে এই ক্ষেত্রে বিভব প্রভেদ সমান কি হবে?
ইলেকট্রিক ফিল্ড এবং তাদের মধ্যে ডিস্টেন্স, ইলেকট্রিক ফিল্ডটা সুষম, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে ই, তাহলে ই ইন্টু ডি, এটা হচ্ছে বিভব প্রভেদ। ইলেকট্রোস্ট্যাটিকে আমি আবার পড়ে এসেছিলাম যে একটা পাতের জন্য বা পাতের কোনো একটা যদি বিস্তৃত পাত থাকে, সেই পাতের জন্য একটা নির্দিষ্ট দিকে যে ইলেকট্রিক ফিল্ড, সেটার রাশিমালা কী ছিল, সিগমা বাই এপসাইলন নট। যদি একটু মনে না পড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার শেষের দিকে একটু দেখে নিব যে কুলম্বের সূত্র অনুসারে কোনো একটা সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন নট। এটা হচ্ছে ফ্রি স্পেসের জন্য। আর যদি ফ্রি স্পেস না হয়ে অন্য কোনো মাধ্যম থাকে তাহলে সিগমা বাই এপসাইলন, সেই জিনিসটাকে আবার লেখা যায় সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট। তাহলে আমি এখানে এটা বসিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি এর মাঝখানের যে মাধ্যম, সেই মাধ্যমে এখন বায়ু আছে। যদি বায়ু থাকে তাহলে সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি। আচ্ছা, সিগমার মান আমি আগেই জানি, বার করে রেখেছি, বসিয়ে দেবো কিউ বাই এ ইন্টু এপসাইলন নট ইন্টু ডি। তো এইখান থেকে আমি কি করছি, পরের লাইনে এই এ এপসাইলন নট বাই ডি, এটাকে বাঁ দিকে নিয়ে গেলাম আর ডান দিকে রাখলাম কিউ বাই ভি। এই কিউ বাই ভি মানে কি, সি। তাহলে সি ইজিক্যাল টু এলো এপসাইলন নট এ বাই ডি। যদি এটা বায়ু মাধ্যম না অন্য কোনো মাধ্যম হতো তাহলে সেক্ষেত্রে হতো কে এপসাইলন নট এ বাই ডি। বায়ুর ক্ষেত্রে কে এর মান হয় 1। এটা হচ্ছে এসআই পদ্ধতি। যদি সিজিএস পদ্ধতিতে হতো, সিজিএস পদ্ধতিতে এটার মান হতো সি ইজিক্যাল টু কে ইন্টু এ বাই 4 পাই ডি। কারণ সেখানে একটা 4 পাই এপসাইলন নট দিয়ে ভাগ করতে হতো। তাহলে 4 পাই এপসাইলন নট দিয়ে ভাগ করলে কী হতো, এপসাইলন নট কেটে যেত, তাহলে কি এ বাই 4 পাই ডি হতো। এবার যদি এটা হচ্ছে দুটো পাতের জন্য, তাহলে দুটো পাতের জন্য এটা যদি তিনখানা পাত থাকতো তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কত হতো, 2 কে বাই 4 পাই ডি। আমি সিজিএসে যদি করি, যদি চারখানা পাত থাকতো তাহলে 3 কে এ বাই 4 পাই ডি। তাহলে এন সংখ্যক পাত যদি এরকমভাবে পরপর থাকে, এরকম এরকম অনেকগুলো পাত আছে পরপর, তার মধ্যে কানেকশান করা আছে কি, এইটার সঙ্গে এইটার কানেকশান, তারপরে এটার কানেকশান আর এইগুলো এইভাবে কানেকশান করা আছে, ঠিক আছে, এরকমভাবে, আর এটা এরকমভাবে অনেকগুলো পাত আছে। যদি এরকম থাকতো তাহলে সেক্ষেত্রে ধারকত্বের ফর্মুলা হতো n-1 ইন্টু কে এ বাই 4 পাই ডি। আর এসআই হলে হতো ওই n-1 কে এপসাইলন এ বাই ডি, কে এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, এই গেল সমান্তরাল পাতের ধারকত্ব, যখন মাঝখানে কি আছে, বায়ু অথবা অন্য কোনো মাধ্যম। এবার হচ্ছে কি, আমি এই সমান্তরাল পাতের মাঝখানে দুটো জিনিস ঢুকিয়েছি। আচ্ছা, এখান থেকে আরেকটি জিনিস আমি বলে দিই যে আগে কি বলছিলাম যে ধারকত্ব হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তার মানে ক্ষেত্রফল যত বাড়ে, কী পড়েছিলাম, বিভব প্রভেদ কমে, ধারকত্ব তত বাড়ে। তো এখান থেকে দেখছি ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়বে, আর ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমবে। আর কিসের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্ব। যে মধ্যবর্তী দূরত্ব যত কমবে ধারকত্ব বাড়বে, মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে ধারকত্ব কমবে। আর কিসের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর। পারিপার্শ্বিক মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়, বায়ু ছাড়া অন্য মাধ্যম নিলে তার ধারকত্ব বেড়ে যাবে। এবার হচ্ছে এই সমান্তরাল পাতের মাঝখানে একটাই পরাবৈদ্যুতিক না রেখে
যদি আমি দুই ধরনের পরাবৈদ্যুতিক রাখি, তার মানে সেটা কীরকম? কারণ এরকম একটা সমান্তরাল প্লেট আছে, যার এই প্রান্তটা হচ্ছে পজিটিভ চার্জে আহিত, এইটা হচ্ছে নেগেটিভে, আর এই প্রান্তটা গ্রাউন্ড করা আছে। এর মাঝে দুটো জিনিস করা আছে। এইখানে একটা ডাইলেকট্রিক নেওয়া হয়েছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এইখানে আরেক রকম ডাইলেকট্রিক নেওয়া হয়েছে যার কনস্ট্যান্ট হচ্ছে K2। এই যে বেদ সেটা ধরে নেওয়া হচ্ছে T, তাহলে এই বাকি বেদটুকু কত হবে? D মাইনাস T, কারণ পুরোটা বেদ কত ছিল? D। আগের মধ্যে পুরোটার যে ডিস্টেন্স সেটা D ছিল। তাহলে এইটা একরকম ডাইলেকট্রিক আর এটা হচ্ছে আরেক রকম ডাইলেকট্রিক। আমি জানি না সেগুলো কি, সেগুলো বিভিন্ন রকম হতে পারে কোনো। তাহলে এবার দুটোর জন্য আলাদা আলাদা হবে। তাহলে এই অংশের একটা ইলেকট্রিক ফিল্ড হবে, এই অংশের একটা ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে টোটাল বিভব প্রভেদ আমি কী লিখতে পারবো? প্রথম অংশের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয়, তাহলে E1 ইন্টু D মাইনাস T। দ্বিতীয় অংশের যদি ইলেকট্রিক ফিল্ড E2 হয়, E2 ইন্টু T। কেন ইলেকট্রিক ফিল্ডগুলো আলাদা হলো? কারণ মাধ্যম পরিবর্তন হয়ে গেছে, কারণ দুটোতে দুটো আলাদা পরিমাণ ডাইলেকট্রিক আছে। তাহলে প্রথমটার জন্য হলো E1 D মাইনাস T, আর দ্বিতীয়টার জন্য হলো E2 ইন্টু T। আচ্ছা, একই রকমভাবে E1 এর মানগুলো আগে বসাবো। E1 এর মান কী হবে? এক ক্ষেত্রে সিগমা বাই K1 ইন্টু এপসাইলন নট D মাইনাস T, আর E2 কী হবে? সিগমা বাই K2 এপসাইলন নট ইন্টু T। আর কিছু চেঞ্জ হবে না। এবার কি করব? সিগমা বাই এপসাইলন নট এটা কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে কি? D মাইনাস T বাই K1 প্লাস T বাই K2। তাহলে এটা হলো বিভব প্রভেদ। আবার সিগমা সমান আমি কি জানি? Q বাই A। তাহলে Q বাই এপসাইলন নট A কী হবে? D মাইনাস T বাই K1 প্লাস T বাই K2। এবার একই রকমভাবে আগের মতোই কাজ করব, যে এপসাইলন নট A এই জিনিসটাকে নিয়ে চলে আসবো বাঁ দিকে, নিচের দিকে কি নেমে যাবে? D মাইনাস T বাই K1 প্লাস T বাই K2 ইজিক্যাল টু Q বাই V, এটা মানে হচ্ছে C। তাহলে ধারকত্বের রাশিমালা কি হলো? এপসাইলনে D মাইনাস T বাই K1 প্লাস T বাই K2। তাহলে আমার T যদি জানা থাকে, D যদি জানা থাকে, K1 K2 যদি জানা থাকে, তাহলে আমি এখান থেকে ধারকত্ব বার করে নিতে পারবো। এবার যদি একটা বায়ু আর অন্যটা যদি অন্য মাধ্যম হয়, তার মানে K1 হলো 1 আর K2টা যদি K হয়, তাহলে ধারকত্ব কত হবে? এপসাইলন A D মাইনাস T, কারণ K1 to 1 হয়ে গেছে, প্লাস T বাই K। তাহলে এখান থেকে এটাকে লেখা যাবে এপসাইলন A, এই ডিটাকে আলাদা রেখে টিটাকে কমন নিয়ে নিলে 1 মাইনাস 1 বাই K ইন্টু T। যদি এখানে অনেকগুলো পরাবৈদ্যুতিক থাকতো যার আলাদা আলাদা থিকনেস, কোনোটা T1 T2 T3 এরকম করে অনেকগুলো আছে, যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1 K2 K3 এরকমভাবে আছে, তাহলে C কত হতো? এপসাইলন নট A বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস ডট 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 Tn বাই Kn। এবার হচ্ছে কি, এরকম ধারকত্বের মাঝখানে দুটো পরাবৈদ্যুতিক ছিল। এবার কি হচ্ছে, এই ধারকত্বের মাঝখানে আমি একটি ধাতব পাত রেখেছি, তার মানে এই ভিতরে জিনিসটা হচ্ছে ধাতব বা ধাতু। তাহলে সেই ক্ষেত্রে ধারকত্বের কি পরিমাণ চেঞ্জ হবে বা কি হবে? আচ্ছা, ধাতুর অভ্যন্তরে, বা এটা ধাতু মানে এটা পরিবাহী, আমরা জানি পরিবাহীর অভ্যন্তরে কোনো স্থানে ইলেকট্রিক ফিল্ড কী হয়? 0।
তারপরে এই ভিতরের কোনো জায়গাতে ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ইলেকট্রিক ফিল্ড কোথায় কোথায় থাকবে? এই বাইরের অংশটুকুর জন্য। এটা থিকনেস যদি টি হয়, এই পুরোটা হচ্ছে ডি, তাহলে অনলি ইলেকট্রিক ফিল্ড কিসের জন্য থাকবে? ডি মাইনাস টি অংশের জন্য। বাকি কোনো অংশের জন্য কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। কেন থাকবে না? কারণ পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড হয় 0। তাহলে এই ক্ষেত্রে বিভব প্রভেদ কত? ভি ইজ ইকুয়াল টু E1 ইন্টু ডি মাইনাস টি। আচ্ছা, E1 কত? সিগমা বাই এপসাইলন নট ইন্টু কে, যদি পরবৈদ্যুতিক কনস্ট্যান্ট কে হয়, ইন্টু ডি মাইনাস টি। সিগমা মানে কি? কিউ বাই এপসাইলন নট এ ইন্টু কে ডি মাইনাস টি, কারণ সিগমা হচ্ছে কিউ বাই এ, এটা আমরা জানি তলমাত্রিক ঘনত্ব। একই রকমভাবে কিউ বাই ভি করে দেবো, আর এপসাইলন নট এ কে এই জিনিসটাকে বাইরে বার করে নিয়ে চলে আসবো, বাই ডি মাইনাস টি ইজ ইকাল টু কিউ বাই ভি, এটা সমান সমান কে বা সি। তাহলে এখান থেকে আমি কী পেলাম? সি ইজ ইকাল টু এপসাইলন নট কে এ বাই ডি মাইনাস টি। তাহলে একটা আহিত পরিবাহী থাকলে তার ধারকত্বের রাশিমালা হবে এটা। যদি একের বেশি পরবৈদ্যুতিক থাকে তাহলে তার রাশিমালা হবে এটা। আর যদি একটাই পরবৈদ্যুতিক থাকে সমান্তরাল পাতের মধ্যে, তার রাশিমালা হবে এটা। এগুলো হচ্ছে সমান্তরাল পাতের বিভিন্ন কন্ডিশনের জন্য ধারকত্বের রাশিমালা। আচ্ছা, এবার এই সমান্তরাল প্লেটের বা পাতের যে দুটো ধারক নিলাম, সেই ধারকের দুটো পাতের মধ্যে আকর্ষণ বল কত হবে? আচ্ছা, আচ্ছা, দুটো সমান্তরাল পাত আছে, এই অংশে পজিটিভ, এই অংশে নেগেটিভ। এবার হচ্ছে কিসের রাশিমালা? তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তার রাশিমালা। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে? দুটো পাতের জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট। একটা পাতের জন্য হয় সিগমা বাই এপসাইলন নট, এক্ষেত্রে দুটো পাত আছে, তাহলে দুটো পাতের জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমা সমান কি? কিউ বাই এ, তাহলে কিউ বাই 2 ইন্টু এ ইন্টু এপসাইলন নট। আবার আমরা জানি ফোর্স সমান হয় চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিকের প্রথম চ্যাপ্টার থেকে। তাহলে তা যদি হয় তাহলে কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট ইন্টু এ। যদি বায়ু না থেকে অন্য কোনো মাধ্যম থাকতো তাহলে এ ফিজিক্যাল টু কী হতো? কিউ স্কোয়ার বাই 2 কে এপসাইলন নট এ, বায়ু ছাড়া অন্য মাধ্যমের জন্য রাশিমালা। আচ্ছা, এটা হলো ক্রিয়াশীল বল। আচ্ছা, এর আগে যে শক্তির রাশিমালা আমি বার করেছিলাম বা স্থিতিশক্তি, সেটা কি ছিল? হাফ সিবি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি। যদি সমান্তরাল পাত হয় তাহলে সি এর জায়গায় আমি কি লিখতে পারি? এপসাইলন নট ইন্টু এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার। আচ্ছা, এবার আমি বার করব একক আয়তনে শক্তির পরিমাণ। তাহলে একক আয়তনে যদি শক্তির পরিমাণ বার করি তাহলে এই ভি যে জিনিসটা আছে সেই ভিটাকে রিপ্লেস করতে হবে আমাকে। তাহলে এটাকেও ভি মানে হচ্ছে আমার কিউ বাই সি, তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে আবার সি এর মান বসালে একটা কেটে যাবে, তাহলে হাফ পড়ে থাকবে কি? কিউ স্কোয়ার বাই একটা সি এর রাশিমালা হচ্ছে এপসাইলন এ বাই ডি। তাহলে হাফ। আচ্ছা, কিউ মানে হচ্ছে একবার সিগমা বাই এ, এই সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এর মানে হচ্ছে কিউ স্কোয়ার মানে হচ্ছে সিগমা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ওপরে ডি উঠে গেল, নিচে পড়ে থাকলো
এপসাইলনে, তাহলে এপসাইলনে একটা এ কেটে গেল, তাহলে ইউ বাই এ ইন্টু ডি, এটা এলো হাফ সিগমা স্কোয়ার বাই এপসাইলন।